আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা অডিও বুক পাঠে আছি ফাহিমা সূর্য। আজ আমি পাঠ করব সুনীল গঙ্গোপাধ্যায় রচিত কাকাবাবু সমগ্র থেকে রহস্য গল্প জঙ্গলের মধ্যে এক হোটেল এর চতুর্থ ও শেষ পর্ব। গন্ডারটা দাঁড়িয়ে আছে একটা ছোট্ট টিলার উপরে। তার পেছন দিকে দেখা যাচ্ছে শুধু আকাশ। গন্ডারটা এমন স্থির হয়ে রয়েছে যেন মনে হয় একটা পাথরের মূর্তি। ম্যানেজার ফিলিপ তাদের গন্ডার দেখাবার ছল করে এতদূর নিয়ে এসেছিল। এবারে সত্যি সত্যি সেই গন্ডার নিজে থেকেই দেখা দিল। কাকাবাবু সন্তুর হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে দুজনেই বসে পড়েছেন মাটিতে। তিনি ফিস ফিস করে বললেন, এবারে আস্তে আস্তে উপর হয়ে শুয়ে পড়, ওর দিকে চোখ রেখে। গন্ডার এমনিতে মানুষ মারে না, কিন্তু ও আমাদের দেখতে পেলেই চটে যেতে পারে। মাটিতে শুয়ে থাকলে দেখতে পাবে না। সন্তু উপুর হয়ে শুয়ে মাটিতে চিবুক ঠেকিয়ে বলল, কিন্তু ও যদি এদিকেই ছুটে আসে? কাকাবাবু বললেন, ও যদি আমাদের পিঠের উপর দিয়ে চলে যায়, তাহলে ট্যাঙ্ক চাপা পড়লে যে অবস্থা হয়, আমাদেরও সেই দশা হবে। আশা করি ও ভদ্রতা দেখিয়ে অন্যদিকে চলে যাবে। আর যদি সত্যি এদিকে দৌড়ে আসে, তাহলে আমরা দুজনে গড়িয়ে যাব, বুঝলি? তাতে অন্তত একজন বাঁচব। গন্ডারটি এক জায়গায় দাঁড়িয়ে এদিকেই তাকিয়ে আছে। কি দেখছে কে জানে। অন্য বড় জন্তুরা একসঙ্গে অন্তত ৩-৪ জন থাকে, গন্ডারটি কিন্তু একলা। বিশাল তার চেহারা। গন্ডারটি যখন টিলার ওপাশ দিয়ে উঠে এসেছে, তখন এদিকেই তার যাওয়ার ইচ্ছে। হঠাৎ পেছনে একটা শব্দ হতে সন্তু চকিতে একবার পেছনে তাকাতেই তার বুক হিম হয়ে গেল। তাদের পেছনে, ঠিক পেছনে নয়, ডান দিকে কোনাকুনি দাঁড়িয়ে আছে ৩টে হাতি। ৩টি দাঁতাল হাতি। তাদের মধ্যে একটি সুর তুলে ডাকছে। কাকাবাবু বললেন, শুয়ে থাকা ছাড়া আর কিছু করার নেই রে সন্তু। একদম চুপ করে থাক, একটুও নড়াচড়া করবি না। সন্তু একবার ভাবল, সামনে বা পেছনে তাকাবে না, অথচ না তাকিয়ে পারছেও না। গন্ডারটি যেমন এক জায়গায় স্থির হয়ে আছে, তেমনি হাতি তিনটিও আর এগোচ্ছে না। তবে ৩জনই একসঙ্গে সুর দোলাচ্ছে ঘন ঘন। এক একটা মিনিট যেন এক এক ঘন্টা। কতক্ষণ ওরা দাঁড়িয়ে থাকবে? ওরা কি পরস্পরকে তাড়া করবে, মাঝপথে সন্ধুদের চিঁড়েচ্যাপ্টা করে দিয়ে? গন্ডার হাতিদের মধ্যে শত্রুতা থাকে, না বন্ধুত্ব? একসময় গন্ডারটি পেছন ফিরে আস্তে আস্তে নেমে গেল টিলার অন্যদিকে, যে পথ দিয়ে এসেছিল সেই পথে। সন্তু সঙ্গে সঙ্গে ধড়মড় করে উঠে বসল। তার ধারণা, এবারে বাঁচতে হলে হাতিদের কাছ থেকে ছুটে পালাতে হবে। কিন্তু হাতিগুলো পেছন ফিরেছে। তারাও গদাই লস্করি চালে ফিরে যেতে লাগলো। কাকাবাবু উঠে বসে কোটের ধুলো ঝাড়তে ঝাড়তে বললেন, এইসব জানোয়াররা কি ভদ্র দেখলি? ওরা একদল অন্যের কাজ ঘেঁষাঘেঁষি করতে চায় না, আবার কেউ কারো পথও আটকায় না। গন্ডারটা হাতিদের পথ ছেড়ে দিল। হাতিরাও ভাবল, গন্ডারটাই থাক, আমরা ফিরে যাই। সন্তু আচ্ছন্ন গলায় বলল, সত্যি ওরা ফিরে গেল? আমাদের দেখতে পায়নি? আরে, ওদের কাছে আমরা তো এলেবেলে, আমাদের দেখলেও ওরা গ্রাহ্যই করতো না। আমরা কার জন্য বেঁচে গেলাম বল তো? গন্ডারটার জন্য, না হাতিগুলোর জন্য? বলা শক্ত। হঠাৎ গম্ভীর হয়ে গিয়ে কাকাবাবু বললেন, কিন্তু ভেবে দেখ তো, যারা লুকিয়ে শিকার করে, যাদের বলে পোঁচা, সেই রকম দুজন যদি এখানে উপস্থিত থাকতো আমাদের বদলে, তাহলে কি হতো? এরকম নির্জন জায়গায় গন্ডারটা, হাতিগুলো একটাও বাঁচত না। আজকাল লাইট মেশিন গান দিয়ে এইসব বড় বড় জানোয়ার মেরে ফেলাও খুব সোজা। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, চল আবার যাত্রা শুরু করি। ওই যে সামনের বড় গাছটা দেখছিস, ওই দিকে যাব। একটা নির্দিষ্ট কিছু দেখে এগোতে হবে, নইলে এত বড় মাঠের মধ্যে দিক হারিয়ে ফেলব। এক পা বাঁধা মোরগের মতন কাকাবাবু লাফিয়ে লাফিয়ে এগোতে লাগলেন। সন্তু দেখল, একটু বাদেই ঘামে কাকাবাবুর পিঠ একেবারে ভিজে গেছে। এরকমভাবে লাফিয়ে লাফিয়ে যাওয়া দারুণ পরিশ্রমের ব্যাপার। এমনভাবে মানুষ কত দূর যেতে পারে? তবু কাকাবাবুর অদম্য উৎসাহ। বড় গাছটার কাছে পৌঁছে সন্তু ভাবল, এখানে একটু বিশ্রাম নেওয়া হবে। কিন্তু কাকাবাবু সেখানে না থেমে বললেন,
চল, হাঁপিয়ে না যাওয়া পর্যন্ত ওই সামনের বাঁশঝাড়টা অবধি যাই। অবশ্যই ওটার খুব কাছে যাওয়া ঠিক হবে না, ভেতরে কোনো জন্তু থাকতে পারে। আর একটু যাওয়ার পরই সন্তু শুনতে পেল কাকাবাবু ঠিক হাঁপড়ের মতন নিঃশ্বাস ফেলছেন। সন্তু কাকাবাবুর হাত চেপে ধরল, বলল, কাকাবাবু, থামো, থামো, এবার একটু বিশ্রাম নিতেই হবে, আমি আর পারছি না। কাকাবাবু দাঁড়িয়ে পড়ে বুক ভরে কয়েকবার শ্বাস নিলেন, তারপর ঘড়ি দেখে বললেন, 1:30 বাজে, তোর খিদে পেয়ে গেছে না রে? আমরা 9টার সময় হেভি ব্রেকফাস্ট খেয়ে বেরিয়েছি। অন্যদিন এই সময় তেমন খিদে পায় না, কিন্তু আজই বেশি খিদে পাবে। খিদে জিনিসটা খুব পাজি, সুবিধে অসুবিধে গ্রাহ্য করে না। সন্তুর পেটে দাউ দাউ করে খিদের আগুন জ্বললেও সে কথা সে ভাবছে না। সে ভাবছে 2 ঘন্টা তো কেটে গেল, এখনও জনমানবের সামান্য চিহ্নও নেই। প্রান্তরটির চেহারা আগেও যেরকম ছিল এখনও সেরকম, তবে হোটেল থেকে বেরিয়েই 1 ঘন্টার মধ্যে যত জন্তু জানোয়ার দেখা গিয়েছিল, এদিকে ওদের সংখ্যা খুবই কম। সেই গন্ডার ও হাতি 3টের পর মাঝখানে ওরা শুধু 2টো উট পাখি দেখতে পেয়েছিল। সে দুটো দেখে কাকাবাবু বলেছিলেন, ইস, কোনো রকমে যদি ওদের ধরে ওদের পিঠে চাপা যেত। ওরা ঘন্টায় 30 মাইল বেগে ছোটে। এরকম অবস্থার মধ্যেও কাকাবাবুর কথা শুনে ফেলে হেসেছিল সন্তু। কাকাবাবু আবার বললেন, কতদিন তো আমরা সকালে খেয়ে বেরোই, রাত্রিরের আগে আর খাওয়াই হয় না। মনে কর আজকের দিনটাও সেরকম। সন্তু বলল, কাকাবাবু, রাত্রিরে আমরা কোথায় খাবো? সন্তুর পিঠে চাপড় দিয়ে কাকাবাবু বললেন, হবে হবে, একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে। আগে থেকেই অত ঘাবড়াচ্ছিস কেন? চল, বাঁশঝাড়টা পেরিয়ে আর একটা কোনো নিশানা ঠিক করি, থামলে চলবে না। বাঁশঝাড়ের কাছাকাছি গিয়ে ওদের থামতে হলো। এই প্রথম ওরা দেখতে পেল সাপ। আফ্রিকাতে কোনো কিছুই কম কম নয়। আমাদের দেশে একসঙ্গে 1-2টো সাপ দেখতে পাওয়াই যথেষ্ট। এখানে ওরা বাঁশঝাড়ের বাইরেই দেখতে পেল 11টা। ভেতরে আরও কত আছে কে জানে। কয়েকটা সাপ বাঁশগাছে জড়িয়ে আছে, কয়েকটা কাছাকাছি মাটিতে কিলবিল করছে। সবগুলোরই রং কালো, তবে আকারে খুব বড় নয়। জায়গাটা স্যাঁতস্যাঁতে, মাটিতে অনেক গর্ত। কাকাবাবু থমকে দাঁড়িয়ে পড়ে নাক কুঁচকে বললেন, এই একটা প্রাণীকে দেখলেই আমার ঘেন্না হয়। সাপও নিরীহ প্রাণী, মানুষকে সহজে কামড়ায় না জানি, কিন্তু আমি সাপের দিকে তাকাতে পারি না, আমার গা গুলিয়ে ওঠে। আমি রিভলভার দিয়ে 2বার 2টো সাপ গুলি করে মেরেছি। এখন যদি সঙ্গে রিভলভার থাকতো। বলতে বলতে থেমে গিয়ে কাকাবাবু হঠাৎ ফিক করে হেসে ফেললেন। সন্তু অনেকক্ষণ ধরেই রিভলভারটার কথা ভাবছে। কাকাবাবুর সঙ্গে সেটা থাকলে ওই হোটেল ম্যানেজার ফিলিপ কি এত সহজে তাদের গাড়ি থেকে নামিয়ে দিয়ে কাপুরুষের মতন পালাতে পারত? প্লেনে বন্দুক পিস্তল নিয়ে ওঠা নিষেধ বলেই কাকাবাবু সেটা সঙ্গে আনেননি। তাছাড়া এবারে তো স্রেফ বেড়াতে আসা। সন্তুর মনের কথাটাই যেন বুঝতে পেরে কাকাবাবু বললেন, রিভলভারটা সঙ্গে আনিনি, ভালোই হয়েছে। আনলে একটা কিছু রক্তারক্তি কাণ্ড হয়ে যেত। ওই যে ফিলিপ, ওর চোখ দেখেই বোঝা যায় লোকটা সাংঘাতিক নিষ্ঠুর। হি ইজ আ কিলার। তুই তো জানিস সন্তু, আমি রিভলভার তুলে লোকদের ভয় দেখাই, চট করে কাউকে গুলি করতে পারি না। কিন্তু ওই ফিলিপ সহজে ভয় পাবার পাত্র নয়। আমি ওর দিকে রিভলভার তুললেই ও এলোপাথারি গুলি চালিয়ে দিত। কাকাবাবু, ওই ফিলিপের মতন লোককে মায়াদয়া না করে গুলি করাই উচিত। দেখ না, পরে ওকে শাস্তি দেই কী রকম। পরে মানে? ওর সঙ্গে আমাদের আর দেখা হবে? বাঁশঝাড়টাকে পাশ কাটিয়ে ওরা আর একটা কিছু নিশানা ঠিক করার জন্য থামল। ঠিক সোজাসুজি আর কোনো বড় গাছ টাছও চোখে পড়ে না। মেঘের গায়ে জেগে উঠেছে একটা বিশাল পাহাড়, তার চূড়া বরফে ঢাকা। সন্তু একবার চোখ কচকালো। সে সত্যি সত্যি ওরকম একটা সুন্দর পাহাড় দেখছে, না ওটা তার চোখের ভুল? কাকাবাবু পাহাড়টা আগে দেখতে পাননি। সন্তু ডেকে দেখাতেই তিনি বললেন, বাহ, এত দূর থেকেও যে দেখা যায়, জানতাম না তো। ওটা কি পাহাড় জানিস? ওই হচ্ছে কিলিমাঞ্জারো। আর্নেস্ট হেমিংয়ের লেখা আছে, স্নোজ অফ কিলিমাঞ্জারো। পড়িসনি বুঝি? এবারে ফিরে গিয়ে পড়ে নিস, যদি ফিরতে পারি।
ফিরবি না কেন? আবার ঘাবড়াচ্ছিস? তুই কি ভাবছিস এই মরুভূমির মতন মাঠে আমরা মরে পড়ে থাকবো? তা হতেই পারে না। রাজা রায়চৌধুরী এভাবে মরার জন্য জন্মায়নি। আগে ওই ফিলিপটিকে শাস্তি দিতে হবে। অশোক দেশাই আর নিনজানেকে জেলে ভরতে হবে। তবে তো অন্য কথা। কাকাবাবু, কাকাবাবু, এটা কি? আমার পায়ে, আমার পায়ে! সন্তুর চিৎকার শুনে কাকাবাবু কেঁপে উঠলেন। সন্তু ট্রাউজার্স পরে আছে। তার বাঁ পায়ে পেঁচিয়ে ধরেছে একটা সাপ। তার মুখটা ওপরের দিকে। মাঝে মাঝে একটা লকলকে জিভ বার করছে। এই প্রথম ভয় পেয়ে গেলেন কাকাবাবু। তার মুখখানা রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গেল। সাপটাকে দেখে একবার তিনি ঘেন্নায় দৃষ্টিটা সরিয়ে নিলেন। বোধহয় এক মুহূর্তের জন্য তিনি ভাবলেন, এবারে আর সন্তুকে বাঁচানো সম্ভব হলো না। পরের মুহূর্তেই তিনি দুর্বলতা ঝেড়ে ফেলে বললেন, সন্তু, স্ট্যাচু হয়ে থাক, একদম নড়বি না। না নড়লেও কিচ্ছু করবে না। পকেট থেকে একটা রুমাল বার করে কাকাবাবু ডান হাতে জড়িয়ে নিলেন। তারপর বিদ্যুতের গতিতে সেই হাতটা দিয়ে চেপে ধরলেন সাপটার মাথা। প্রবল শক্তিতে সন্তুর পা থেকে সাপটার প্যাঁচগুলো খুলে সেটাকে আঁচড়াতে লাগলেন মাটিতে। 4-5 বার সেরকম আঘাতেই সাপটা অক্কা পেয়ে গেছে। তবু কাকাবাবু থামছেন না, মেরেই চলেছেন। সন্তু এদিক ওদিক তাকিয়ে দেখল আর কোনো সাপ আছে কিনা। এ জায়গাটা শুকনো, গর্ত-টর্ত নেই। বাঁশঝাড়টার পাশ দিয়ে আসবার সময় নিশ্চয়ই এই সাপটা কোনো রকমের সন্তুর পায়ে জড়িয়ে গেছে। একসময় মরা সাপটাকে ছুঁড়ে ফেলে দিয়ে কাকাবাবু বললেন, সন্তু, তোকে কামড়ায়নি তো? প্যান্টটা গুটিয়ে দেখ। সন্তু বলল, না কামড়ায়নি, সেরকম কিছু টের পায়নি। তবু প্যান্টটা তুলে দেখ, ওটা হাঁটুর উপরে ওঠেনি। ওই পর্যন্ত কোনো ক্ষতটত আছে কি না। এগুলো কী সাপ আমি জানি না। সন্তু প্যান্ট গুটিয়ে ভালো করে দেখল। একটুও রক্তটক্ত চোখে পড়ল না। তোর বমি পাচ্ছে না, কিংবা ঘুম পাচ্ছে না সন্তু? না। কাকাবাবু এবারে নিজেই শুয়ে পড়লেন মাটিতে। রুমালটা তিনি ফেলে দিয়েছেন। হাত দিয়ে ঘাম মুছতে মুছতে বললেন, এবারে আমি সত্যিকারের টায়ার্ড ফিল করছি রে সন্তু। কেন জানিস? কয়েক মুহূর্তের জন্য আমার মনের জোর একেবারে চলে গিয়েছিল। সাপ দেখলে আমার ঘেন্না হয়। ভেবেছিলাম ওটাকে আমি ধরতে পারবো না, তোকে বাঁচাতে পারবো না। একবারের চেষ্টায় ওকে ধরতে না পারলে কোনো উপায় ছিল না, তোকে বা আমাকে ঠিক কামড়ে দিত। কাকাবাবু চোখ বুজলেন। সন্তু ঝিম মেরে বসে রইল। তার বদলে কাকাবাবুর পায়ে যদি সাপটা জড়াতো, তাহলে সে কি সাপটার মাথা ওইভাবে চেপে ধরতে পারত? সন্তুর চোখের পাতা জুড়ে আসছে। এই অবস্থায় কি কারো ঘুম পায়? সাপে কামড়ালে নাকি ঘুম আসে। তাহলে কি সাপের বিষ কোথাও লেগেছে? একটু পরেই কাকাবাবু উঠে বসে বললেন, চল চল, সময় নষ্ট করলে চলবে না, অনেকটা সময় চলে গেল। কাকাবাবু উঠে আবার লাফিয়ে লাফিয়ে চলা শুরু করলেন। এর মধ্যেই তিনি হালকা মেজাজটা ফিরে পেয়েছেন। সন্তুকে বললেন, সব জিনিসেরই কিছু না কিছু উপকারিতা আছে। এই যে আমি লাফিয়ে লাফিয়ে যাচ্ছি, এর উপকার কি বলতো? আমার পায়ে কোনো সাপ জড়াতে পারবে না। তুই সাবধানে দেখে দেখে আয়। সন্তু বলল, এবার আমরা কোন দিকে যাব? সামনে কোনো বড় গাছ বা ঝোপঝাড়ও দেখা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে বরফ ঢাকা পাহাড়ের চূড়া। কাকাবাবু কপালে হাত দিয়ে রোদ আড়াল করে সেই পাহাড়টার দিকে এক দৃষ্টে চেয়ে থেকে বললেন, স্নোজ অফ কিলিমাঞ্জারো। এই নামটার মধ্যে কি নতুনত্ব আছে জানিস? আছে বিস্ময়। এখান দিয়ে বিষুবরেখা গেছে, অর্থাৎ এই জায়গাটা খুব গরম হবার কথা, অথচ এখানেও পাহাড়ের মাথায় বরফ জমে। যাকগে, আমাদের ওই পাহাড়ের ডিরেকশনে যাওয়া ঠিক হবে না। বাঁশঝাড়টাকে ঠিক পেছনে রেখে এগিয়ে যাওয়াই ভালো। আবার খানিকটা যেতেই দেখা গেল অনেকগুলো হাড়গোড় পড়ে আছে, ঠিক যেন একটা মানুষের কঙ্কাল। সন্তু কাকাবাবুর হাত চেপে ধরতেই তিনি বললেন, ভয় পেলি নাকি? মানুষ নয়, মোষটোষের কঙ্কাল মনে হচ্ছে। ফিলিপের সঙ্গে গাড়িতে আসার সময় এরকম কঙ্কাল কয়েক জায়গায় চোখে পড়েছিল। ফিলিপ বলেছিল, সিংহ তো মোষ বা হরিণ মেরে অর্ধেকটা খেয়ে চলে যায়, বাকি মাংস হায়েনা, শেয়াল, শকুনে খায়। হাড়গুলো পড়ে থাকে,
বহু বছর পড়ে থাকে। কিন্তু চলন্ত গাড়িতে বসে দেখা আর অসহায় অবস্থায় হাঁটতে হাঁটতে চোখে দেখার মধ্যে অনেক তফাৎ। মনে হয় যে সিংহ ওই মোষটাকে মেরেছিল সে কাছাকাছি কোথাও আছে। কাকাবাবু বললেন, একটা ভালো ব্যাপার এই যে এদিকে আমরা জেব্রা, হরিণ, মোষ বা ওয়াইল্ড বিস্টের ঝাঁক দেখতে পাইনি। ওরা থাকলেই কাছাকাছি সিংহ, নেকড়ে, লেপার্ড, চিতা, হায়না এইসব হিংস্র পশু থাকতো। এটাই নিয়ম। সন্তুর মনে হলো এখন সিংহ-টিংহ কিছু একটা সামনে পড়ে গেলেও কিছুই আসে যায় না। ওরা এই ধূসর প্রান্তর কোনো দিনই পার হতে পারবে না। সামনে জমিটা উঁচু নিচু হয়ে গেছে। সোজা যেতে গেলে ওদের এখন খানিকটা উঁচুতে উঠতেই হবে। কাকাবাবু আকাশে সূর্যের দিকে তাকিয়ে বললেন, আমরা মোটামুটি দক্ষিণ দিকেই যাচ্ছি। যদি তানজানিয়ার সীমান্তে পৌঁছাতে পারি তাহলে নিশ্চয়ই মানুষজনের দেখা পেয়ে যাব। সন্তু খানিকটা হতাশভাবে বলল, কাকাবাবু, ফিলিপ যে জায়গাটায় আমাদের ফেলে দিয়ে গেছে সে নিশ্চয়ই হিসেব করে দেখে নিয়েছে। সে জানে এখান থেকে আর কোনো দিনই আমরা মানুষের কাছে পৌঁছাতে পারবো না। কাকাবাবু মৃদু ধমক দিয়ে বললেন, আবার তুই ওইসব অলক্ষণের কথা বলছিস? ফিলিপ কি জানে যে একটা খোঁড়া লোকও বিনা ক্র্যাচে 10 মাইল পার হতে পারে এই মাঠের মধ্য দিয়ে? আমরা 10 মাইলেরও বেশি চলে এসেছি। লাফিয়ে লাফিয়ে চলা এমনিতেই কষ্টকর, উঁচুতে ওঠা আরও অনেক বেশি কষ্টের। কাকাবাবু সেই চেষ্টা করতে যেতেই সন্তু বলল, তুমি এখান দিয়ে ওঠো না, চলো আমরা খানিকটা ঘুরে যাই, অন্য কোথাও নিচু জায়গা নিশ্চয়ই পাওয়া যাবে। না, তাতে সুবিধে হবে না। এই রকম ফাঁকা জায়গায় একটা অন্তত দিক ঠিক না রাখলে আমরা গোলকধাঁধায় পড়ে যাব। একই জায়গায় বারবার ঘুরব। চল, আমি ঠিক পেরে যাব। কাকাবাবু দাঁত দিয়ে ঠোঁট কামড়ে রইলেন, যাতে মুখ দিয়ে না নিঃশ্বাস বেরোয়। জোরে জোরে লাফিয়ে তিনি সন্তুর আগে উঠে এলেন উপরে। তারপর বুক ভরে নিঃশ্বাস নিতে নিতে বললেন, এইবার আমাদের একটু বেঁকতেই হবে। মাঠটা যেখানে ঢালু হয়ে গেছে সেখানটা একটা ঘাসবন। তারপর অনেকটা ফাঁকা জায়গায় ঢিপির মতন কী সব উঁচু উঁচু হয়ে আছে। ডান দিকের কোণে ছোট ছোট গাছের একটা জঙ্গল, এক মানুষ উঁচু গাছ। কাকাবাবু বললেন, ওই ঘাসবনে ঢোকা ঠিক হবে না। নেকড়ে আর লেপার্ডদের লুকিয়ে থাকার প্রশস্ত জায়গা। ওই ঢিপিগুলোকেও আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। ওখানে ইঁদুরের গর্ত থাকলে সাপও থাকবে। তার থেকে বরং ওই জঙ্গলটাই নিরাপদ। গাছগুলো ফাঁকা ফাঁকা আছে, ভেতরটা দেখা যাবে। তাছাড়া ছোট গাছ ভেঙে দুটো লাঠি তৈরি করতে হবে। হাতে একটা কিছু অন্তত অস্ত্র থাকলে মনে আরও জোর পাওয়া যাবে। কি বলিস? তাছাড়া একটা লাঠি আমার এই পায়ে জড়িয়ে নিলে আমি আর একটু ভালোভাবে লাফাতে পারবো। চল, আমরা ওপর দিয়ে ডান দিকে এগিয়ে যাই, তারপর নিচে নামবো। হঠাৎ ঝুপঝুপ করে বৃষ্টি নেমে গেল। বেশ রোদ ছিল আকাশে। কখন মেঘ এসে গেছে ওরা খেয়ালও করেনি। এতক্ষণে সন্তু খেয়াল করলো যে তেষ্টায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। জামাটামাগুলো ঘামে ভিজে সপসপে হয়ে আছে একেবারে। এই বৃষ্টি স্নান বেশ ভালোই লাগলো ওদের। সন্তু আকাশের দিকে মুখটা হা করে রইল। এছাড়া জল পান করার তো কোনো উপায় নেই। মাটি এখানে এত শুকনো যে বৃষ্টি পড়া মাত্র শুকিয়ে যাচ্ছে। হোটেলে থাকতে কে যেন বলেছিল কয়েক মাস ধরে এখানে খরা চলছে। ঘাসবনটার রঙও কেমন যেন হলদেটে হয়ে গেছে। খানিকক্ষণ বৃষ্টিতে ভিজেই সন্তুর শীত করতে লাগলো। রীতিমতো কাঁপুনি দিচ্ছে শরীরে। কাকাবাবু নিজের কোটটা আগেই খুলে নিয়েছিলেন। সন্তুকে বললেন, সোয়েটার খুলে ফেল। শীত লাগলেও গায়ে ভিজে সোয়েটার থাকা ঠিক নয়। সৌভাগ্যের বিষয়, মিনিট 10-এর মধ্যেই থেমে গেল বৃষ্টি। আবার রৌদ্রের ঝিলিক দেখা গেল। কাকাবাবু বললেন, ঘাসবনটা পার হয়ে এসেছি। এখন কোনাকুনি যেতে পারলে জঙ্গলটায় তাড়াতাড়ি পৌঁছানো যেত। কিন্তু ওই ঢিপিগুলোর পাশ দিয়ে যাওয়া ঠিক হবে? এক কাজ করা যাক, উঁচু জায়গাটায় কিছু কিছু পাথর ছড়ানো আছে। কাকাবাবু কয়েকটা বড় বড় পাথর তুলে
নিয়ে একটা উইঢিপি টিপ করে ছুটতে লাগলেন। তার দেখা দেখি সন্তুও কয়েকটা পাথর ছুটতে লাগলো একই ঢিপি লক্ষ্য করে। গোটা তিনেক পাথর একটা ঢিপির গায়ে লাগতেই একটা কাণ্ড ঘটল। তলা থেকে মাঝারি সাইজের কি একটা প্রাণী লাফ দিয়ে বেরিয়ে এসেই ছুটল প্রাণপণে। কাছাকাছি গর্ত থেকে বেরিয়ে এলো ওই রকম আরও 2-3টে। এত জোরে তারা ছুটতে লাগলো যেন অলিম্পিক প্রতিযোগিতায় নাম দিয়েছে। কাকাবাবু চেঁচিয়ে উঠে বললেন, দাতাল শুয়োর! এগুলোকে বলে ওয়ার্ট হগ। এরা গর্তে লুকিয়ে থাকে। এরা মানুষকে অ্যাটাক করে কি জানি, তবে এগুলো তো তেমন বড় নয়। আসল ওয়াইল্ড বোর অনেক পেল্লায় পেল্লায় সাইজের হয়। যাকগে, ওদের কাছাকাছি না যাওয়াই ভালো। ওরা যে উঁচু জায়গাটায় দাঁড়িয়ে আছে সেটা যেন হঠাৎ থেমে যাওয়া একটা ঢেউয়ের পিঠের মতন। দুদিকটা ঢালু। এখানে সুবিধে হচ্ছে এই যে দুদিকের অনেকখানি দেখা যায়। দুদিকেই কোনো আসার চিহ্ন নেই। ঢেউয়ের পিঠের উপর দিয়ে এগোতে এগোতেই ওরা জঙ্গলটার কাছে পৌঁছে গেল। এবারে নামতে হবে। ঢালু জায়গা দিয়ে লাফিয়ে লাফিয়ে ওঠার চেয়েও নামা অনেক শক্ত। যে কোনো মুহূর্তে উল্টে পড়ে যাবার সম্ভাবনা। কাকাবাবু বসে পড়ে 2 হাত দিয়ে ঘষ্টাতে ঘষ্টাতে নামতে লাগলেন। সন্তু দাঁতে দাঁত চেপে ভাবল, ওই ম্যানেজার ফিলিপটাকে ফাঁসি দেওয়া উচিত। ওকে যদি এখন হাতের কাছে পাওয়া যেত। নিচে নেমেই সে কাকাবাবুকে জিজ্ঞেস করল, নাইরোবিতে যারা আমাদের সাবধান করতে চেয়েছিল তারা কি জানতো যে এখানে আমাদের এই অবস্থা হবে? কাকাবাবু বললেন, মনে হয় খানিকটা জানতো। এখন ভেবে দেখ, সে আমাদের উপকারই করতে চেয়েছিল। যে গাড়ি চাপা দিতে এসেছিল, আমাদের শুধু ভয় দেখানোই ছিল তার উদ্দেশ্য। ইচ্ছে করলেই সে আমাদের একজনকে অন্তত চাপা দিয়ে মেরে ফেলতে পারত। ফোন করে সেই আমাদের ফিরে যেতে বলেছিল। তাহলে সে কে? সে কি আমাদের কোনো বন্ধু? অমলদা, মঞ্জু বৌদির তো এতখানি জানার কথা নয়। তাছাড়া গাড়ি চাপা দিতে আসার ব্যাপারটা তো অমলদার হতেই পারে না। না, অমল নয়। সে নিশ্চয়ই এমন কোনো একজন কেউ, যে শত্রুপক্ষের মধ্যে থেকেও আমাদের বন্ধু। কাকাবাবু কাকাবাবু অশোক দেশাই কি করে আমাদের শত্রু হলো? আমেদাবাদ থেকে তার কাকা ভুলাভাই দেশাই আমাদের এখানে পাঠিয়েছেন। ভুলাভাই নিশ্চয়ই তার ভাইপোর আসল ব্যবসাটা জানে না। অশোক দেশাইও আগে বুঝতে পারেনি আমি হ্যারিওটাঙ্গোর এতটা খোঁজ খবর নেব। বিকাল হয়ে গেল, এখনো আমরা কোনো মানুষের চিহ্ন দেখলাম না। আরো ঘন্টা দেড়েক দিনের আলো থাকবে। চল, জঙ্গলে ঢুকে 2খানা লাঠি তো আগে বানাই। জঙ্গলের কাছাকাছি এসে শোনা গেল সেখানে গাছপালার মধ্যে নানা রকম শব্দ হচ্ছে। কারা যেন সরসর করে গাছের ডাল ভাঙছে। দুজনেই থমকে দাঁড়িয়ে পড়ল। মানুষ আছে জঙ্গলের মধ্যে? কাকাবাবু ফিসফিস করে বললেন, হাতির পাল ঢুকেছে। আমাদের ঢোকার আশা নেই। বসে পড়, আর কিছু করার নেই এখন। একটা পাথরের চায়ের আড়ালে ওরা বসার জায়গা করে নিল। অনেকক্ষণ তাকিয়ে থাকতে দেখা গেল চলন্ত হাতির পা, ছোট বড় নানা রকম। হাতিদের পুরো একটা যৌথ পরিবার। এখানকার গাছগুলোতে সাদা, সদ্য কাঁচা কাঁচা সবুজ সবুজ পাতা গজিয়েছে। এই গাছ বোধহয় হাতিদের প্রিয় খাদ্য। প্রায় 1 ঘন্টা পরে হাতির পাল বেরিয়ে এলো জঙ্গল থেকে, প্রায় 15-16টা। তাদের মধ্যে সবচেয়ে যেটা বড়, সেটা যেন একটা চলন্ত পাহাড়। এক একটা কানই যেন দুর্গাপুজোর বিরাট পাখার মতন। দাঁত দুটো যেন দুটো সাদা থাম। আবার ওই দলে খুব ছোট ছোট দুধের বাচ্চাও রয়েছে। দেখলে গণেশ গণেশ মনে হয়। এক একটা বাচ্চা পিছিয়ে পড়লেই মা হাতি ঘুরে তাকিয়ে ডাকছে। পুরো দলটাই আছে বেশ খোশ মেজাজে, এদিকে ওদিকে তাকাচ্ছে না। আস্তে আস্তে পা ফেলে সুর দোলাতে দোলাতে চলে গেল ঘাস বনের দিকে। আরও কিছুক্ষণ অপেক্ষা করে যখন বনের মধ্যে আর কোনো শব্দ পাওয়া গেল না, তখন কাকাবাবু উঠে দাঁড়িয়ে বললেন, চল। হাতির পাল আসায় একটা সুবিধে হলো এই যে, তারা অনেক গাছের ডাল ভেঙে রেখে গেছে।
সন্তুদের আর সে পরিশ্রম করতে হলো না, বরং পছন্দ মতন দুখানা ডাল বেছে নিতে পারল। কাকাবাবু বললেন, এই তো বেশ চমৎকার হলো, এবার আমি অনেক সহজে যেতে পারবো। চল তাড়াতাড়ি বনটা পেরিয়ে যাই, অন্ধকার হয়ে গেলে এখানে থাকা ঠিক হবে না। এই বনে বেবুন ছাড়া আর কোনো প্রাণীর সন্ধান পাওয়া গেল না। মাটিতে কয়েকটা বেবুনকে ঘুরতে দেখে সন্তু প্রথমে মানুষ ভেবে চমকে উঠেছিল। আসার ছলনা, তার মনটা দমে গেল আবার। সারাদিনের পরিশ্রমে পা আর চলতে চাইছে না, পেটের মধ্যে খিদেটা ধিকি ধিকি করে জ্বলছে। জঙ্গলটা পার হবার পর একটুক্ষণ যেতেই দেখা গেল একদিকের আকাশ লাল হয়ে গেছে, সূর্য ডুবতে বসেছে। হাতির পাল তাদের অনেকটা সময় খরচ করিয়ে দিয়েছে। কাকাবাবু বললেন, তাই তো রে, একটু বাদেই অন্ধকার হয়ে যাবে, আর তো হাঁটা যাবে না, রাত্রির জন্য একটা ব্যবস্থা করতে হবে। সন্তু চুপ করে রইল, তার শুয়ে পড়তে ইচ্ছে করছে। ফাঁকা জায়গায় খানিক দূরে ছাতিম গাছের মতন ডালপালা ছড়ানো একটা গাছ একা দাঁড়িয়ে আছে, তার ওপাশে আর কিছুই দেখা যায় না। চল সন্তু, ওই গাছতলায় গিয়ে আমরা বসি, একটু জিরিয়ে নেওয়া যাক। তুই তো গাছে উঠতে পারবি, তুই গাছে উঠে বসে থাকবি রাতটা, আমি নিচে বসে পাহারা দেব। এত দুঃখের মধ্যেও সন্তুর হাসি পেল। সামান্য একটা লাঠি নিয়ে কাকাবাবু কি পাহারা দেবেন? গাছতলায় পৌঁছে সন্তু ধপাস করে শুয়ে পড়ল। কাকাবাবু বসে পড়ে বিড়বিড় করে বললেন, এমন একটা বাজে জঙ্গল, তাতে কোনো ফলের গাছও নেই। হাতির খাবার হবার জন্যই যেন জঙ্গলটা তৈরি হয়েছে, মানুষের জন্য নয়। তারপর নিজের ডান পায়ে হাত বুলোতে বুলোতে বললেন, এতক্ষণ ধরে লাফিয়ে আমার পাটা ফুলে গেছে, কাল সকালে হাঁটতে মুশকিল হবে। এরপর দুজনে চুপ করে বসে রইল বেশ খানিকক্ষণ। সব কথা ফুরিয়ে গেছে, সমস্ত আকাশটা লালচে হয়ে গেল এর মধ্যে। তারপর আস্তে আস্তে কালোর ছোঁয়া লাগতে লাগলো। এক ঝাঁক চিল না বাজ পাখি না শকুন কি যেন উঠছে ওদের মাথার উপরে। কয়েকটা এসে বসলো ছাতিমের মতন গাছটার মগডালে। একসময় কাকাবাবু ক্ষোভের সঙ্গে বলে উঠলেন, তাহলে কি ওই ম্যানেজার ফিলিপটাই জিতে যাবে? আমরা হারবো? না, তা হতেই পারে না। সন্তু কান খাড়া করে বলল, কাকাবাবু কিসের শব্দ? কুকুর ডাকছে? কোথায়? আমি তো কোনো শব্দ শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আমি শুনেছি একবার, ওয়াইল্ড ডগস। সন্তু তড়াক করে উঠে পড়ে সেই জঙ্গলের দিকে মুখ ফিরিয়ে দেখল, সার বেঁধে 8-10টি মানুষের মতন কি যেন প্রাণী যাচ্ছে, ঝুঁকে ঝুঁকে, লাফিয়ে লাফিয়ে। বেবুন নয়, বেবুনের চেয়ে অনেক বড়। কাকাবাবু, গরিলা গরিলা! ধ্যাত, কি বলছিস? এখানে আবার গরিলা আসবে কোথা থেকে? এদেশে গরিলা নেই। ভয় পেয়ে তোর মাথা খারাপ হয়ে গেল নাকি? ওই যে ওই যে! কাকাবাবু এবারে দেখতে পেলেন। সঙ্গে সঙ্গে তিনি আনন্দে চিৎকার করে বললেন, মানুষ মানুষ, ওই তো মানুষ যাচ্ছে। সন্তু, ডাক ডাক, গলা ফাটিয়ে ডাক। ঝট করে নিজের জামাটা খুলে তিনি লাইটার জেলে তাতে আগুন ধরিয়ে দিলেন। তারপর সেই জ্বলন্ত জামা লাঠির ডগায় জড়িয়ে ঘোরাতে ঘোরাতে তিনিও চেঁচাতে লাগলেন, হেল্প হেল্প! মানুষের মতো যে দলটি নাচতে নাচতে যাচ্ছিল তারা বোধহয় ওদের ডাক শুনতে পায়নি, কিন্তু আগুন দেখতে পেয়েছে। তারা থমকে দাঁড়ালো। তারপর সবাই একসঙ্গে কু 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 ধরনের শব্দ করে ছুটে এলো এদিকে। কাকাবাবু জয়ের আনন্দে হেসে বললেন, আগুন দেখে যারা ছুটে আসে তারা মানুষ ছাড়া আর কিছু হতে পারে না। সন্তু, উঠে দাঁড়িয়ে হাত দুটো মাথার উপর তুলে রাখ, লাঠি ধরিস না। তিনি নিজেও আগুন সমেত ডান্ডাটা ফেলে দিয়ে ওই রকম হাত উঁচু করে দাঁড়ালেন। মানুষের মতন দলটি ঝড়ের বেগে ছুটে এলো। ওদের কোনো রকম কথা বলার সুযোগ দিল না। তাদের দুজন সন্তু আর কাকাবাবুকে পিঠে তুলে নিয়ে আবার দৌড়ালো। মাসাইদের পুরো গ্রামটাই গোল করে উঁচু বাঁশের বেড়া দিয়ে ঘেরা, তার মধ্যে ছোট ছোট আলাদা কুঁড়েঘর। একটি মাত্র ছোট দরজা দিয়ে সেই গ্রামে ঢোকা যায়। লম্বা মাচার উপরে পালা করে পুরুষেরা পাহারা দেয় সারা রাত। রাতের অন্ধকারে কোনো হিংস্র জন্তু জানোয়ারের এখানে ঢুকে পড়ার উপায় নেই। গ্রামের মধ্যে একটা বড় চালাঘরে রয়েছে অনেকগুলো গরু
আর মোষ আর ভেড়া। পশুপালনই এখন এদের জীবিকা। প্রত্যেকটি মাসাই পুরুষই 6 ফুটের কাছাকাছি লম্বা, শরীর যেন ইস্পাত দিয়ে গড়া, হাতে সবসময় থাকে বর্শা। মাসাই মেয়েরাও কম লম্বা নয়, তারাও যুদ্ধ করতে জানে। মাসাইরা আফ্রিকার অন্য সব জাতের তুলনায় আলাদা। একদল মাসাই পুরুষ সন্ধেবেলা গ্রামে ফিরছিল। আস্তে আস্তে দৌড়বার সময় ওরা মাথা নিচু করে নাচের ভঙ্গিতে এগোয় আর গলা দিয়ে নানা রকম পশু পাখির ডাকের অনুকরণ করে। সন্তু আর কাকাবাবুকে দেখতে পেয়ে ওরা তাদের কাঁধে করে তুলে এনে গ্রামের ঠিক মাঝখানে ফেলল। দুজনে ওদের বুকে পা দিয়ে চেপে ধরে বর্ষ তুলে রাখল। কয়েকজন গেল সর্দারকে ডাকতে। সেখানেই দাউ দাউ করে আগুন জ্বলছে একটা পাথর ঘেরা জায়গায়। সেই আগুনের চারপাশে গোল হয়ে বসে আছে গ্রামের সব নারী পুরুষ। একটা ভেড়া ঝলসানো হচ্ছে আগুনে। সর্দার এসে বসলো একটা কাঠের গুঁড়িতে, ঠিক রাজাদের মতন একটা পা সামনের দিকে বাড়িয়ে, একটু ঝুঁকে। তার বয়স খুব বেশি নয়, বড়জোর বছর 40। নাকটা বেশ টিকলো। গায়ের রং কালো হলেও খসখসে ধরনের নয়, চকচকে। তার মাথার চুল নানা রঙের পুঁতির মালা দিয়ে বাঁধা। তার গলাতেও অনেকগুলো পাথরের মালা। সন্তু আর কাকাবাবুর দিকে এক পলক মাত্র দেখল সে, মনোযোগ দিল না। যে লোকগুলো ওদের নিয়ে এসেছে তাদের দিকে হাত বাড়িয়ে সর্দার কি যেন চাইল। সেই লোকগুলো সবাই একসঙ্গে কি যেন উত্তর দিল। সর্দার আবার কি জিজ্ঞেস করলো। লোকগুলো উত্তর দিল একই রকম। এইভাবে কয়েক মিনিট উত্তর প্রত্যুত্তর চলল। তারপর সর্দার যেন খুব অবাক হলো। কাঠের গুঁড়ির আসন থেকে উঠে এসে সে কাকাবাবুর মুখের দিকে তাকিয়ে রইল একদৃষ্টে। কাকাবাবু ইংরেজিতে জিজ্ঞেস করলেন, তুমি কি ইংরেজি বোঝো? তাহলে আমাকে উঠে বসতে দাও, আমি সব কথা খুলে বলছি। সর্দার কাকাবাবুর কথা এক বর্ণও বুঝল না। সে এবার কি যেন জিজ্ঞেস করলো নিজের ভাষায়। কাকাবাবুও তা বুঝলেন না একটুও। যে লোক দুটি সন্তু ও কাকাবাবুর বুকের উপর পা চেপে রেখেছিল, সর্দারের হুকুমে সরে গেল তারা। তারপর সর্দার হাততালি দিয়ে অন্যদের কি যেন একটা হুকুম করলো। কাকাবাবুর মাথার কাছে যদিও এখনও একজন বর্শা তুলে আছে, তবুও সেটা অগ্রাহ্য করে কাকাবাবু বললেন, ওয়াটার, জল না খেলে আমরা মরে যাব, একটু জল দাও। হাতের ইঙ্গিতে তিনি জল খাওয়া বোঝালেন। সর্দার দুদিকে হাত নেড়ে বোঝালো, না, এখন জল দেওয়া যাবে না। কাকাবাবু একটু দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমাদের মধ্যে কি কেউ একটু ইংরেজি জানে না? দুজন লোক হাত ধরে ধরে একজন বৃদ্ধকে নিয়ে এলো সেখানে। বৃদ্ধটির গায়ে একটা টকটকে লাল রঙের চাদর, মাথার চুল বেশ পাকা। চোখ দুটি দেখলে মনে হয় লোকটি খুব অসুস্থ, কিন্তু তার মুখে বুদ্ধি ও ব্যক্তিত্বের ছাপ আছে। সেই বৃদ্ধটি কাকাবাবুর পাশে এসে বসতেই সবাই একসঙ্গে কথা বলতে শুরু করে দিল। সর্দার হাত তুলে অন্যদের থামিয়ে নিজে কিছু বলল। বৃদ্ধটি কাকাবাবুর চোখের দিকে তাকিয়ে রইল একদৃষ্টে প্রায় 2-3 মিনিট। তারপর আস্তে আস্তে পরিষ্কার ইংরেজিতে জিজ্ঞেস করল, এরা জানতে চাইছে তোমাদের সঙ্গে অস্ত্রশস্ত্র কোথায় লুকিয়ে রেখেছ? কাকাবাবু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ওহ, ঈশ্বরকে ধন্যবাদ, তুমি ইংরেজি জানো। হে মাননীয় বৃদ্ধ, আমাদের সঙ্গে কোনো অস্ত্রশস্ত্র ছিল না। বন্দুক পিস্তল তো দূরের কথা, সামান্য একটা ছুরিও ছিল না। বৃদ্ধ বলল, আমরা তোমার কথা বিশ্বাস করি না। তোমার সঙ্গে এই একটা বাচ্চা ছেলে রয়েছে, আর বাকি লোকজনরা কোথায়? কাকাবাবু বললেন, আমার সঙ্গে আর কেউ ছিল না। আমরা দুজন এই মাঠে জঙ্গলে পথ হারিয়ে ফেলেছি। তোমাদের লোকজন ঠিক সময় না গিয়ে পড়লে আমরা মরেই যেতাম। বৃদ্ধ বলল, আমরা তোমাদের কথা বিশ্বাস করি না। তোমরা সভ্য লোকরা নানা রকম মিথ্যে কথা বলতে পারো। কাকাবাবু বললেন, মাননীয় বৃদ্ধ, দয়া করে একটু জল দিতে বলো। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, জল না পেলে কোনো কথা বলতে পারছি না। আমার কথা বিশ্বাস করো,
আমরা তোমাদের শত্রু নই, বিপদে পড়ে তোমাদের কাছে আশ্রয় চেয়েছি। বৃদ্ধ অন্যদিকে ফিরে বলল আগুনটা বাড়িয়ে দিতে। 2-3 জন লোক আধা-পোড়া কাঠগুলো ঠেলে দিতে আগুনটা আবার জোর হয়ে গেল। বৃদ্ধ ঝুঁকে পড়ে কাকাবাবুর মুখে একেবারে কাছে নিজের মুখটা নিয়ে এলো। চোখের একটা পলকও না ফেলে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। চাদরের তলা থেকে একটা হাত বার করে জ্বর দেখার মতন কাকাবাবুর কপালে হাত রাখল। তোমাদের শাস্তি হলো মৃত্যু। কাকাবাবু চোখের পলক না ফেলে বললেন, মাসাইরা বীরের জাতি বলে খ্যাতি শুনেছিলাম। আমাদের মতন 2জন নিরস্ত্র মানুষকে মেরে যদি তোমাদের খ্যাতি আরও বাড়ে তাহলে মারো। তোমার লোকজন প্রথমে আমাদের দেখতে পায়নি, আমরাই আগুন জ্বালিয়ে ওদের ডেকেছি। কেউ আশ্রয় চাইলেও বুঝি তোমরা তাদের মেরে ফেলো? বৃদ্ধটি খুব জোরে হেসে উঠল। তারপর পাশের একজন লোককে কি যেন একটা হুকুম করল। সর্দারের দিকে ফিরে অনেক কিছু বলল। সর্দারের মুখেও হাসি দেখা দিল এবার। বৃদ্ধটি আবার কাকাবাবুর দিকে ফিরে বলল, শোনো হে অতিথি, মাসাই কখনো নরহত্যা করে না। মাসাই কখনো নিরস্ত্র লোকের সঙ্গে যুদ্ধ করে না। মাসাই কখনো আশ্রিতকে অবিশ্বাস করে না। মাসাই কখনো কারো কাছে জলপান করতে চেয়ে তারপর তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না। কিন্তু তোমরা যারা লেখাপড়া শেখো, যারা সভ্যতার বড়াই করো, তারা এর প্রত্যেকটা জিনিস করো। তোমরা যখন তখন মানুষ মারো। তোমরা নিরস্ত্র লোককেও আক্রমণ করো। কাউকে আশ্রয় দিয়েও তাকে ঠকাও, ঠিক কি না? কাকাবাবু একটু থতমত খেয়ে গেলেন। তারপর বললেন, হ্যাঁ, এর অনেকটা সত্যি, কিন্তু সব সভ্য মানুষই সমান নয়। লেখাপড়া শিখলেও অনেকে সৎ থাকতে পারে। একজন লোক একটা অ্যালুমিনিয়ামের বাটিতে খানিকটা কি যেন তরল পদার্থ নিয়ে এলো। সেটার রং লাল, দুধের মতন ঘন। বৃদ্ধ বলল, এটা খেয়ে নাও আগে, তারপর তোমার সব কথা শুনবো। কাকাবাবু বাটিটা সন্তুর দিকে এগিয়ে দিলেন। বৃদ্ধ বলল, তোমরা দুজনেই খাও। কাকাবাবু তরল পদার্থটিতে একটু চুমুক দিয়ে মুখটা তুলে বললেন, আমরা শুধু একটু জল চেয়েছিলাম। বৃদ্ধটি হুকুমের সুরে বলল, আগে ওটা খেয়ে নাও এক চুমুকে, তাতে শরীরে জোর পাবে। কাকাবাবু সন্তুকে ফিসফিস করে বললেন, এরা দুধের মধ্যে কোনো না কোনো পশুর রক্ত মিশিয়ে খায়। তোর একটু খেতে খারাপ লাগলেও এক চুমুকে যতটা পারিস খেয়ে নে, নইলে এরা অপমানিত বোধ করবে। সন্তু বিশেষ আপত্তি করল না। তেষ্টায় তার গলা ফেটে যাচ্ছে যেন। চো চো করে সে অনেকখানি রক্ত মেশানো দুধ খেয়ে ফেলল। কাকাবাবু বাকিটা শেষ করে দিয়ে বললেন, এবারে কি আমরা খানিকটা জল পেতে পারি? বৃদ্ধটি বলল, পাবে। তার আগে তোমার কাহিনীটা শুনি। তোমরা কে? কোথা থেকে এসেছো? তোমাদের মতন 2জন সভ্য মানুষকে এরকম নিরস্ত্র অবস্থায় এই দিকে কোনো দিন ঘুরে বেড়াতে দেখা যায়নি। তাই আমাদের লোকজন খুব অবাক হয়েছে। কাকাবাবু সংক্ষেপে তাদের ঘটনাটা বললেন। বৃদ্ধটি আবার পেছন ফিরে ওদের ভাষায় সবাইকে সেই কাহিনী শোনালো। সবাই দারুণ কৌতূহল নিয়ে শুনল। তারপর সর্দার উঠে দাঁড়িয়ে কি একটা হুকুম করতেই 2জন লোক এসে কাকাবাবুর 2 হাত চেপে ধরে দাঁড় করালো। সর্দার এগিয়ে এসে কাকাবাবুর খোঁড়া পাটা তুলে হাত বুলিয়ে দেখল। তারপর সর্দার প্রথমে অন্যদের দিকে ফিরে একটা হাত মুষ্টিবদ্ধ করে তুলে কি একটা দুর্বোধ চিৎকার করল। প্রায় সঙ্গে সঙ্গে সে আবার ফিরে নিজের কপালটা ঠুকে দিল কাকাবাবুর কপালে। এরপর যেন একটা হুড়োহুড়ি পড়ে গেল। 2জন নিয়ে এলো 2 বাটি জল। 2টি মেয়ে দিল 2 বাটি ছাতুর মতন খাবার। একজন ঝলসানো ভেড়ার মাংস থেকে অনেকটা কেটে এনে রাখলো কাকাবাবুর পায়ের কাছে। একজন কাকাবাবুর গলায় পরিয়ে দিল একটা পাথরের মালা। বৃদ্ধটি হেসে বলল, তুমি খোঁড়া পায়ে এত বিপদের মধ্যেও এতখানি পথ পার হয়ে এসেছো শুনে এরা তোমাকে বীর হিসেবে স্বীকার করেছে। মাসাইরা বীরের সম্মান দিতে জানে। কাকাবাবু অভিভূত হয়ে গিয়ে হাত জোর করে বললেন, আমাকে এরকম সম্মান আগে কখনো কেউ জানায়নি। আজ আমি ধন্য হয়ে গেছি। আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি। সর্দার বৃদ্ধকে আবার কিছু একটা কথা মনে করিয়ে দিতেই বৃদ্ধটি কাকাবাবুকে বলল, তোমরা আগে একটু খাবার খেয়ে নাও, তারপর তোমাদের কয়েকটা জিনিস দেখাবো। কাকাবাবু সন্তুকে বললেন, একটু খেয়ে নে, আজ সারাদিন যা ধকল গেছে,
হঠাৎ বেশি খাবার খেলে বমি এসে যাবে। সন্তু বলল, আমার আর খেতে ইচ্ছে করছে না, ওই দুধ খেয়েই খিদে চলে গেছে। কাকাবাবু বললেন, তবু একটু করে সবই মুখে দে। সন্তু জিজ্ঞেস করলো, কাকাবাবু, আমরা এখান থেকে ফিরবো কি করে? এই জায়গাটা কোথায়? আমাদের হোটেল থেকে কত দূর? দাঁড়া, সব জানা যাবে, আস্তে আস্তে সব ব্যবস্থা হয়ে যাবে। বৃদ্ধ লোকটি খুবই বুদ্ধিমান। সন্তুর কথা সে এক বিন্দু বুঝতে না পারলেও বোধহয় আন্দাজ করে নিল সন্তু কি বলতে চায়। খানিকটা মজা করার জন্যই সে যেন এবার সন্তুকে বলল, তোমরা যখন আমাদের মধ্যে এসে পড়েছই, এখন এখানেই থেকে যেতে হবে সারা জীবন। থাকতে পারবে না? আমাদের খাবার তোমার পছন্দ হয়নি? সন্তু বলল, হ্যাঁ, এখানে থাকতে আমাদের ভালোই লাগবে, কিন্তু তার আগে হোটেলের ম্যানেজার ফিলিপকে শাস্তি দিতে চাই, সেই জন্য একবার অন্তত ফিরে যেতে হবে। বৃদ্ধটি বলল, বাহ, তোমার তো বেশ তেজ আছে দেখছি। তা তুমি ওই ম্যানেজারকে কী শাস্তি দেবে ঠিক করে রেখেছ? ওর ফাঁসি হওয়া উচিত। ফাঁসির চেয়েও ভালো শাস্তি আছে। ধরো যদি ওকে দিয়ে একেবারে সারা জীবন গরুর গোবর পরিষ্কার করার কাজে লাগানো যায়, তাহলে কেমন হয়? আমরা হলে তাই করতাম। কাকাবাবু উঠে দাঁড়িয়ে বললেন, আমার খাওয়া হয়ে গেছে, আপনি কোথায় কি দেখাবেন বলছিলেন? বৃদ্ধটিও উঠে দাঁড়িয়ে বলল, আমি নিজে হাঁটতে পারি না, আমাকে ধরে নিয়ে যেতে হয়। আমি খুব অসুস্থ, বেশি দিন বাঁচব না। এই দেখুন। বৃদ্ধটি গা থেকে লাল রঙের কাপড়টা খুলতেই দেখা গেল তার বুকের ডান দিকে একটা মস্ত বড় ঘা দগদগ করছে। আবার কাপড়টায় গায়ে জড়িয়ে দুদিকে দু হাত ছড়াতেই দুজন লোক তাকে ধরে ধরে নিয়ে চলল। আর একজন সঙ্গে নিয়ে চলল একটা মশাল। প্রথমে ঢোকা হলো একটা কুঁড়ে ঘরে। মশালের আলোয় দেখা গেল সেখানে বেশ কয়েকটা বড় বড় হাতির দাঁত ও অনেক রকম জন্তুর চামড়া পড়ে আছে। আর একপাশে রয়েছে 3টে রাইফেল, 2টো রিভলভার ও 2টো লাইট মেশিন গান, কয়েকটা বেল্ট ভর্তি টোটা। বৃদ্ধ বলল, এইসব জন্তুগুলো আমরা মারিনি, মেরেছে শহরের লোকেরা। আমরা আজকাল পশু পালন করি, পশু হত্যা করি না, তবু আমাদের নামে দোষ পড়ে। সরকারের লোক আমাদের ছেলেদের ধরে নিয়ে যায়। যেসব অস্ত্র দিয়ে ওদের মারা হয়েছে সেগুলোও দেখো। কাকাবাবু অবাকভাবে জিজ্ঞেস করলেন, আপনারা ওই অস্ত্রগুলো পেলেন কোথা থেকে? সভ্য লোকদের কাছ থেকেই পেয়েছি, আমরা ব্যবহার করি না। তা বলে ভেবো না যে আমরা ব্যবহার করতে জানি না। আমি নিজে মাও মাও আন্দোলনের সময় ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছি। বৃদ্ধ একটা এলএমজি তুলে নিয়ে বাগিয়ে ধরল, ট্রিগার টিপল। গুলি ভরা নেই, তাই শুধু খটখট শব্দ হলো কয়েকবার। বৃদ্ধ সেটি অবহেলার সঙ্গে ছুঁড়ে ফেলে দিল আবার। এরপর আসা হলো বড় চালাঘরটিতে। সেটি আসলে একটি বৃহৎ গোয়ালঘর। সেখানে রয়েছে গোটা 50 গরু, শখানেক ভেড়া ও গোটা 4 জেব্রা। বৃদ্ধ বলল, এইসব পশু আমাদের নিজস্ব, এগুলোর উপর নির্ভর করেই আমরা বেঁচে আছি। এক জায়গায় ঘাস ফুরিয়ে গেলে আমরা সেখান থেকে গ্রাম তুলে নিয়ে আবার যেখানে ঘাস আছে সেখানে চলে যাই। গরুগুলোর স্বাস্থ্য চমৎকার। আমাদের হরিয়ানার গরুকেও হার মানায়। এইসব গরুরই দুধ আর রক্ত একসঙ্গে আমরা খাই, তাতে গায়ে জোর হয়। এসো হে বিদেশি, তোমাদের আর 2টি বিচিত্র পশু দেখাই। গোয়ালঘরের খানিকটা ভেতরে ঢুকে এসে এক জায়গায় মশালের আলো ফেলতেই কাকাবাবু আর সন্তু দারুণ চমকে উঠল। দুজনেই প্রায় একসঙ্গে বলে উঠল, এ কি? 2টো খুঁটির সঙ্গে হাত পা পিছমোড়া করে বাঁধা দুজন মানুষ। তাদের পরনে শুধু নেংটি, খালি গা, সম্পূর্ণ কাদামাটি মাখা, চুল জট পাকানো, তবু বোঝা যায় ওরা দুজন শ্বেতাঙ্গ সাহেব। সন্তু অস্ফুট স্বরে বলল, সেই দুজন জার্মান ট্যুরিস্ট? কাকাবাবু বললেন, ট্যুরিস্ট নয়, মার্সিনারি, ভাড়াটে সৈনিক, টাকার বিনিময়ে মানুষ মারত। বৃদ্ধ বলল, এদের দুজনকে তোমাদের ওই লিটল ভাইসরয় হোটেল থেকে ভাড়া করা হয়েছিল গোপনে এখানে জন্তু জানোয়ার মারার জন্য। এলএমজি দিয়ে হাতি, গন্ডার, হরিণ, লেপার্ড কিছুই মারতে বাকি রাখত না। দাঁত, শিং, চামড়ার জন্য। দোষ হতো আমাদের, সেই জন্যই ওদের ধরে রেখেছি। পুলিশ ওদের খোঁজ পায়নি? পুলিশ তো ওদের অনেক খোঁজাখুঁজি করেছে শুনেছি।
না, কোনো পুলিশ বা সরকার লোক গত 6 মাসের মধ্যে আমাদের এখানে আসেনি। আমরা ওদের দিয়ে এই গোয়ালঘর পরিষ্কার করাই রোজ। এর মধ্যে 3বার ওরা পালাবার চেষ্টা করেছিল, 3বারই ধরা পড়েছে। আমাদের জোয়ান ছেলেদের চোখ এড়ানো খুব শক্ত। একটু থেমে একটু হেসে বৃদ্ধ আবার বলল, সাহেব জাতি আমাদের এখান থেকে লক্ষ লক্ষ লোক ধরে ধরে নিয়ে গিয়ে কৃতদাস বানিয়েছে, তাই না? এখন আমরা যদি 2-4টে সাহেবকে কৃতদাস করে রাখি, সেটা কি অন্যায় বলো? না, মোটেই না। মাসের পর মাস এই জার্মান দুটি বোধহয় সন্ধ্যের পর আলো দেখেনি। মশালের আলো দেখে গরুগুলো যেমন ছটফট করতে লাগলো, সেই রকম ওই মানুষ দুজনও চোখ পিটপিট করতে লাগলো। একজন কাকাবাবুর দিকে কোনো রকমে তাকিয়ে ধরা গলায় বলল, হেল্প, ইউ প্লিজ হেল্প আস। কাকাবাবু কঠোরভাবে বললেন, দুঃখিত, আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। তোমরা এই সহৃদয় বৃদ্ধটির কাছে ক্ষমা চাইতে পারো, দয়া চাইতে পারো। মাসাই বৃদ্ধটি বলল, তাহলে শোনো, এই দুজন শ্বেতাঙ্গ যখন এখানে বহু পশু হত্যা করছিল, তখন আমি ওদের বুঝিয়ে সুঝিয়ে থামাতে গিয়েছিলাম। আমার সঙ্গে ছিল আমার বড় ছেলে, সে তখন মাসাই দলটির সর্দার। আমরা দুজন এদের সঙ্গে কথা বলতে যেতেই এরা আমাদের ওপর গুলি চালালো। মানুষ বলে আমাদের গ্রাহ্য করলো না। ওদের চোখে আফ্রিকার কালো মানুষ আর পশু যেন সমান। আমার বড় ছেলে সঙ্গে সঙ্গে মারা যায়। আমি তখন মরিনি, কিন্তু আমার বুকের মধ্যে গুলি রয়ে গেছে। সে ক্ষততেই আমি মরব। তারপরেও দেখো, এদের দুজনকে বন্দি করার পর আমরা সঙ্গে সঙ্গে খুন করিনি। তারপরেও কি তোমরা বলবে মাসেরা নিষ্ঠুর? বৃদ্ধের কথা শুনে জার্মান দুজন চোখ বুজে পাশ ফিরেছে। কাকাবাবু সেই বৃদ্ধের হাত জড়িয়ে ধরে বললেন, আপনিই প্রকৃত দয়ালু। এতটা ক্ষমাশীল আমরা কেউই হতে পারতাম না। সন্তু বলল, আমি কি বাইরে যেতে পারি? আমি আর ওদের দেখতে চাই না। সবাই মিলে বাইরে আসার পর কাকাবাবু সেই বৃদ্ধকে আবার বললেন, আপনি জানেন নিশ্চয়ই নির্বিচারে পশু হত্যা এখনও চলেছে। আপনি দুজন খুনিকে বন্দি করেছেন। ওরা আরও এরকম লোক ভাড়া করবে। এইসব বন্ধ করার জন্য আমার এবার ফিরে যাওয়া দরকার। বৃদ্ধ হেসে বলল, অফকোর্স। তোমরা কি ভেবেছ তোমাদের এখানে আটকে রাখবো আমরা? যখন ইচ্ছে যেতে পারো। কিন্তু আজ সারাদিন এক পায়ে লাফিয়ে আমার হাঁটু ফুলে গেছে। কাল পরশুর মধ্যে আমি এই হাঁটুতে আর লাফাতে পারবো না। একটা গাড়ি ডাকা দরকার। আচ্ছা, মাসাইমারা এয়ার স্ট্রিপ থেকে এই জায়গাটা কত দূরে? বেশি দূর নয়, তবু 20 মাইল, 30 বা 40 মাইল। আরে অত না। তোমরা সারাদিন হাঁটলেও খানিকটা অর্ধবৃত্তাকারে ঘুরেছ। এখান থেকে মাসাইমারা এয়ার স্ট্রিপ মাত্র 10 মাইল, আর লিটল ভাইসরয় হোটেল হবে 13 মাইল। আমরা অবশ্য ওদিকে কখনো যাই না। আমি একটা চিঠি লিখে দিলে তোমাদের কোনো মাসাই ছেলে ওই এয়ার স্ট্রিপে পৌঁছে প্লেনের পাইলটের হাতে একটা চিঠি ধরিয়ে দিতে পারবে না? কেন পারবে না? এয়ার এমন শক্ত কি ব্যাপার? কিন্তু সেসব কাল ভোরের আগে তো কিছু হবে না। এখন চলো, নাচ দেখবে। আমরা মাসাইরা প্রত্যেক রাত্রিরে খানিকটা নাচ গান না করে ঘুমোতে যাই না। এরপর সেই আগুনের জায়গাটা ঘিরে শুরু হলো নাচ গান। কিন্তু সন্তু আর বেশিক্ষণ চোখ মেলে থাকতে পারল না। সেখানেই ঘুমিয়ে পড়ল মাটিতে। কাকাবাবু আগুনের আলোয় একটা চিঠি লিখলেন। তারপর একটু বাদে বৃদ্ধের অনুমতি নিয়ে তিনিও শরীর এলিয়ে দিলেন। পরদিন দুপুরের আগেই একটি গাড়ি নিয়ে হাজির হলো 3জন। একজন কৃষ্ণাঙ্গ, একজন শ্বেতাঙ্গ, একজন ভারতীয়। মাসাইদের গ্রামে একটু দূরে গাড়ি থামিয়ে মাথার উপর হাত তুলে তারা এগিয়ে এলো আস্তে আস্তে। ভারতীয়টি পিয়ার লোহিয়া, শ্বেতাঙ্গটি প্লেনের পাইলট, আর কৃষ্ণাঙ্গ লোকটি ওদের অচেনা। কৃষ্ণাঙ্গ লোকটি আগে আগে এগিয়ে এসে মাসাই সর্দার এবং বৃদ্ধ লোকটিকে অভিনন্দন জানালো। তারপর কাকাবাবুর দিকে তাকিয়ে বলল, ঈশ্বরকে ধন্যবাদ, তোমাদের কোনো অনিষ্ট হয়নি। লোহিয়া তার পাশে এসে দাঁড়িয়ে বলল, ইনি মিস্টার জোসেফ এনবোয়া। ইনি কেনিয়ার প্রেসিডেন্টের প্রাইভেট সেক্রেটারি। ইনি আজ সকালের প্লেনেই পৌঁছেছেন। হোটেলের ম্যানেজার ফিলিপ যখন কাল তোমাদের বাদ দিয়ে একলা ফিরে এলো, তখনই আমি নাইরোবিতে একে ফোন করে সব জানিয়ে দিয়েছি।
জোসেফ এনবোয়া মাসাই বৃদ্ধটিকে বললেন, তোমার লোকজনকে বলে দাও, মাসাইদের সঙ্গে সরকারের কোনো ঝগড়া নেই। এই অঞ্চলে যে বেআইনিভাবে বহু পশু হত্যা করা হয় তার জন্য মাসাইরা দায়ী নয়। কয়েকজন ব্যবসায়ীর দুষ্ট চক্র এই কাজ করছে। আমরা তার প্রমাণ পেয়েছি। প্রেসিডেন্টের একজন আত্মীয় প্রেসিডেন্টকে কিছু না জানিয়ে পুলিশকে ঘুষ দিয়ে এই কারবার চালাচ্ছিল। তাকে আর তার সঙ্গী সাথী আরও 4 জনকে কাল বন্দি করা হয়েছে। তোমরা মাসাইরা এখানকার ঘাস জমিতে যেমন পশু চড়াতে এখনও সেই অধিকার পাবে। কেউ তোমাদের বাধা দেবে না। বৃদ্ধটি মাসাইদের ভাষায় সেই কথাগুলো অনুবাদ করে দিতে সবাই আনন্দে চেঁচিয়ে উঠল। বৃদ্ধটি এবার জোসেফ এনবোয়া আর পাইলটটিকে নিয়ে গেল গোয়ালঘর দেখাতে। লোহিয়া কাকাবাবুর হাত ধরে বলল, আবার আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল মিস্টার রায়চৌধুরী। প্লেনে আপনাকে দেখতে পাওয়ার পরেই আমি বিবেকের দংশনে ভুগছিলাম। তখনই বুঝেছিলাম আপনি কোনো রহস্যের গন্ধ পেলে সহজে ছাড়বেন না, আর আপনি বেশি কিছু জেনে ফেললে এরাও আপনাকে মেরে ফেলবার চেষ্টা করবে। কাকাবাবু হাসি মুখে বলেন, আপনি নাইরোবিতে হোটেলে টেলিফোনে আমাদের সাবধান করতে চেয়েছিলেন? লোহিয়া বলল, প্রথম টেলিফোনটা করেছিল নিনজানে, আমারই অফিসে বসে। কাকাবাবু সন্তুর দিকে তাকিয়ে বললেন, সন্তু, তুই তাহলে ঠিকই ধরেছিলি? সন্তু জিজ্ঞেস করল, আমাদের গাড়ি চাপা দিতে এসেছিল কে? এটাও নিনজানের কীর্তি। ভাড়াটে গুন্ডা পাঠিয়েছিল আপনাদের ভয় দেখাতে। লোকটা যেমন নিষ্ঠুর তেমনই গোয়ার। অশোক দেশাইয়ের বুদ্ধি আছে, কিন্তু লোকটার প্রচণ্ড টাকার লোভ। হ্যারি ও টাঙ্গোকে ওরাই খুন করিয়েছে, তাই না? সেটা আমি মাত্র কয়েকদিন আগে জানতে পেরেছি। আপনি নাইরোবি শহরে আরও 2-4 দিন থাকলে আমি আস্তে আস্তে আপনাকে সব কিছু জানাতাম, কিন্তু আপনি সে সুযোগ দিলেন না। আমি চিঠি লিখে আপনাকে বারণ করলাম, তবু আপনি মাসাই মারাই চলে এলেন। হোটেল ম্যানেজার ফিলিপ কাল ফিরে গিয়ে আপনাদের কি বলল আমাদের সম্পর্কে? সে এক উদ্ভট গল্প। আপনারা নাকি কোথায় হিরে খুঁজে পেয়েছিলেন, তারপর রিভলভার দেখিয়ে ওকে বাধ্য করেছেন গাড়িটা তানজানিয়ার দিকে নিয়ে যেতে। সেখান থেকে সীমান্ত পেরিয়ে আপনারা পালিয়ে গেছেন। এ গল্প আমি এক বিন্দু বিশ্বাস করিনি। আমি তো আপনাকে চিনি। সে আপনাকে ভয় দেখাবার চেষ্টা করেনি। সে বলেছিল এই এলাকায় সে কাউকে পরোয়া করে না। সে আমাকে শাসিয়েছিল। সে তখনও জানতো না আমি তার মালিকদের উকিল। আমি প্রথমে এসে পরিচয় দেইনি। তারপর যখন আমার আসল পরিচয় জানলো তখন চুপসে গেল। এদেশের লোক উকিলদের খুব ভয় পায়, কিন্তু দুঃখের বিষয় কি জানেন? ওই ফিলিপকে ধরা গেল না। আজ ভোরবেলা সে পালিয়েছে। সন্তু চমকে উঠে বলল, লোকটা পালিয়েছে? কি করে পালালো? ও তো এদিককার সব জায়গা চেনে। কোথায় লুকিয়ে বসে আছে কে জানে। আমরা হোটেলটা সিল করে দিয়েছি। আপাতত 1 মাস বন্ধ থাকবে। গার্ডদের বলে দেওয়া হয়েছে ফিলিপকে দেখলেই যেন বন্দি করে। গোয়ালঘর থেকে সবাই বেরিয়ে এসেছে বাইরে। জার্মান বন্দি 2 জনকেও হাত বেঁধে নিয়ে আসা হয়েছে। মাসাইরা রাজি হয়েছে জোসেফ এনবোয়ার হাতে ওদের তুলে দিতে। নাইরোবিতে ওদের বিচার হবে। সন্তু সেই বৃদ্ধের কাছে গিয়ে বলল, জানেন, ম্যানেজার ফিলিপ পালিয়ে গেছে। ওকে শাস্তি দেওয়া গেল না। বৃদ্ধ শান্তভাবে বলল, শাস্তিও পাবেই। ও যদি মাসাই মারা যে কোনো জায়গায় লুকিয়ে থাকে, মাসাইরা ওকে ঠিক খুঁজে বার করবে। একা পালিয়েও বেশি দিন বাঁচতে পারবে না। ওকে খিদে শাস্তি দেবে, ওকে রোদ্দুর শাস্তি দেবে, বৃষ্টির শাস্তি দেবে, আকাশ শাস্তি দেবে। যে পশুদের ও মেরে মেরে শেষ করতে চেয়েছিল সেই পশুরা ওকে শাস্তি দেবে। সন্তু বলল, আপনি আমাদের সঙ্গে শহরে চলুন না। হাসপাতালে চিকিৎসা করলে আপনি সেরে উঠবেন। বৃদ্ধ সন্তুর কাঁধে হাত রেখে হাসল। তারপর আস্তে আস্তে বলল, মাসাইরা জানে কখন তাদের মৃত্যু আসবে। মাসাইরা মৃত্যুকে ভয় পায় না। আমার বুকের মধ্যে যে গুলিটা ঢুকে বসে আছে সেটা আসলে সভ্যতার বিষ। আমি জানি আমি আর বাঁচব না। তোমরা যাও, তোমরা শান্তিতে থেকো। সন্তুর হঠাৎ কান্না পেয়ে গেল। কান্না লুকোবার জন্য সে মুখটা ফিরিয়ে নিল অন্যদিকে। বন্ধুরা, আমার পঠিত গল্পটি আপনাদের ভালো লাগলেই আমার চেষ্টা সার্থক। আরও মজার মজার গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।
এবং গঠনমূলক কমেন্ট করবেন ও লাইক দিবেন। আগামীতে নতুন গল্প নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।